ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা যদি প্রথম প্রশ্নের দিকে খেয়াল করি, প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হলো ধারক কাকে বলে। ধারক কাকে বলে, ডেফিনিশনটা হচ্ছে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অপরিবাহী পদার্থ রেখে চার্জ জমিয়ে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই ধারক বলে। মানে টোটাল প্রক্রিয়াটার কথা বলা হয়েছে, দুটি পরিবাহী পদার্থের মধ্যে একটা অপরিবাহী পদার্থ রেখে কি করতে হবে, চার্জ জমিয়ে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই ধারক বলে। তাহলে আমাদের এখানে মূল ব্যাপারটা, যে মূল অংশ যেটা, সেটা হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই ধারক বলে। মানে চার্জ জমিয়ে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই কি বলা হয়, ধারক বলা হয়। আর এটা কিভাবে করা হয় সেটা প্রথম লাইনে ব্যাখ্যা করা হয়েছে বা বলা হয়েছে। আমরা যদি খ প্রশ্নটা দেখি, খ প্রশ্ন হচ্ছে উঁচু বিল্ডিংগুলিতে লাগানো সূচালো মুখযুক্ত শলাকা কিভাবে বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে। খেয়াল করো, উঁচু বিল্ডিংগুলোতে লাগানো সূচালো মুখযুক্ত শলাকা কিভাবে বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে। বজ্রপাত প্রতিরোধে উঁচু বিল্ডিং এর চূড়ায় একটি ধাতব সূচালো শলাকা বসানো হয়, কারণ সূচালো বস্তু খুব সহজেই চার্জ সংগ্রহ করে এবং বাতাসকে আয়নিত করে চার্জকে মাটিতে নির্গত করতে সাহায্য করে। এতে বজ্রপাত ওই শলাকার উপরে পড়ে এবং তা দিয়ে মাটিতে চলে যায়। এভাবে বিল্ডিং এর ভেতরে মানুষ রক্ষা পায়। মানে বিষয়টা আমি তোমাদেরকে একটু সহজ করে বলি, বজ্রপাত জিনিসটা কি। বজ্রপাত হচ্ছে, ধরো দুইটা মেঘের সংঘর্ষের ফলে সেখানে প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন হয় এবং হচ্ছে ইলেকট্রনগুলো সেই এনার্জি লাভ করে হচ্ছে বাতাসের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে চলে আসতে শুরু করে। তো ধরো এরকম হচ্ছে যে ইলেকট্রনগুলো আসতেছে, তো ওদের উদ্দেশ্য হচ্ছে, মানে বাতাসের মধ্যে তো বাতাস তো উচ্চ মানে রোধ সম্পন্ন, বাতাস নর্মালি অপরিবাহী পদার্থ, কিন্তু বজ্রপাতের ফলে এত বেশি পরিমাণে শক্তি লাভ করে যে বাতাসের ওই যে অপরিবাহী ধর্ম সেটা ধ্বংস করে ফেলে, ধ্বংস করে বাতাসের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে শুরু করে। কিন্তু ইলেকট্রনের সচরাচর ধর্ম হচ্ছে সে যে কোনো একটা পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বা কম রোধের পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে চেষ্টা করে। তো এখন সে বাতাসের মধ্য দিয়ে আস্তে আস্তে তার টার্গেট হচ্ছে ভূমিতে এসে পৌঁছানো, কিন্তু সে যদি এর মাঝে কোনো একটা জায়গা পায় যেটা অ্যাকচুয়ালি পরিবাহী পদার্থ, তখন সে আসলে সেই জায়গার দিকেই ধাবিত হয় এবং সেই জায়গার মধ্য দিয়ে সে মাটিতে পড়ে যায়, অর্থাৎ আশপাশের কোনো ক্ষতি হয় না। যেমন আমরা বলি না যে বজ্রপাত নিরোধনের জন্য প্রচুর পরিমাণে তাল গাছ লাগানোর জন্য, কেন? কারণ তাল গাছ অনেক উঁচু পর্যন্ত হয়, যার ফলে যদি আশপাশের চার্জ প্রবাহিত হয় বা বাতাসের ব্রেকডাউন হয়ে ইলেকট্রন প্রবাহ হওয়া শুরু করে, মানে যেটাকে বজ্রপাত বলি, সেটা এসে দেখা যায় তাল গাছের উপরে পড়ে। গ্রামে যারা গেছো তারা দেখবা যে প্রচুর জায়গায় বজ্রপাতের ফলে তাল গাছ ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে কি হয়, ওই যে চার্জগুলা তাল গাছের উপরেই পড়ে, কারণ তাল গাছটা তখন পরিবাহীর মতো আচরণ করে। এখন এই যে আমরা উঁচু বিল্ডিং এর ছাদে আমরা যে সূচালো পাইপের কথা বলতেছি বা সূচালো রডের কথা বলতেছি, সেটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা একটা পরিবাহী পদার্থ, অর্থাৎ কৃত্রিম তাল গাছের মতো যাতে আচরণ করে, এর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো মাটিতে প্রবাহিত হয়, যার ফলে আশপাশের জায়গা অথবা বিল্ডিং এর কোনো ক্ষয়ক্ষতি ঘটে না। আমরা গ নম্বর প্রশ্নটা দেখি। উদ্দীপকের 1 নং বর্তনীতে ডি বিন্দুতে ভোল্টেজ নির্ণয় করো। 1 নং বর্তনী ডি বিন্দুতে, এই যে এইটা হচ্ছে আমাদের 1 নং বর্তনী, আর আমাদের ডি বিন্দুতে ভোল্টেজ নির্ণয় করতে হবে, এই জায়গাটাতে ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো এটা খুব প্রথম যে কাজটা, প্রথম হচ্ছে আমরা পুরো বর্তনীর কি বের করব, তুলরোধ বের করব। এখন দেখো একটার পর একটা কিন্তু শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত মানে হচ্ছে আমরা খুব সহজেই তুলরোধ বের করে ফেলতে পারি, একটার সাথে আর একটা যোগ হয়ে যাবে। 5 আর 10 15, 15 আর 10 25, 25 আর 15 হচ্ছে 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি তুলরোধের মান কত, 40। এখন তড়িৎ প্রবাহ বের করব। তড়িৎ প্রবাহ বের করার পর এই যে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য বের করব। এই দুটা বিন্দুর বিভব পার্থক্য বের করার পরে আমরা যখন এই বিন্দুর বিভব জানি, এই বিন্দুর বিভব কিন্তু উৎসের বিভবের সমান, তারপরে এটা থেকে এটাকে মাইনাস করলে আমরা এখান থেকে ডি বিন্দুর বিভবটা পেয়ে যাব। আচ্ছা চলো আমরা করে দেখি। আমাদের প্রথম কাজ হচ্ছে তুলরোধ বের করা। তো আমরা বলেছি R1 R2 R3 R4 শ্রেণীতে, তাহলে এদের তুলরোধ হচ্ছে সবগুলাকে যোগ করে দিব। সবগুলাকে যোগ করলে যে 40 হয় সেটা তোমাদেরকে একটু আগে আমি মুখে দেখিয়েছি। এরপর তড়িৎ প্রবাহ বের করব। তড়িৎ প্রবাহ I সমান হচ্ছে V/R। ভি এর মান প্রশ্নে আমার কাছে 12 বলা আছে, এই যে বিভব পার্থক্য 12 আমার কাছে বলা আছে, আর রোধের মান তো আমরা 40 পেয়েছি, তাহলে I এর মান আমরা পাচ্ছি হলো 0.3। এবার এ হতে ডি বিন্দুর তুল্যরোধ সেটা তোমরা জানো 25 হবেই, কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের কি পুরোটা হচ্ছে 40, 40-এর মধ্যে এই যে এ হতে ডি বিন্দুর মধ্যে কি কি রোধ আছে, এ হতে ডি বিন্দুর মধ্যে রোধ আছে হচ্ছে যে এইটা এইটা এইটা, এই তিনটা রোধ, এই তিনটা রোধ তুল্যরোধ কত, 5 আর 10 15, 15 আর 10 25।
এখন আমরা যেটা করব এডি এর বিভব পার্থক্য বের করব। ভি অফ এডি সমান হচ্ছে আই আর। আই এর মান তো আমরা দেখেছি 0.3, আর কত? আর হচ্ছে 25। কেন? কারণ আমরা এ আর ডি এর বিভব পার্থক্য বের করতেছি। যখন এ আর ডি এর বিভব পার্থক্য বের করব, রোধ হবে ওই দুইটা বিন্দুর ভেতরে থাকা রোধগুলো তুল্যরোধ। ওই দুইটা বিন্দুর ভেতরে রোধ আছে 5, 10, 10, অর্থাৎ টোটাল হচ্ছে 25। তাহলে এই ডি এর বিভব পার্থক্য বের করার সময় তুল্যরোধ হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে 25। তাহলে আমরা এই ক্ষেত্রে আর এর মান 25, অর্থাৎ আমরা বিভব পার্থক্য পেয়েছি হচ্ছে 7.5। এডি সমান আমরা কি লিখতে পারি খেয়াল করো। এডি মানে কি? এ বিন্দু আর ডি বিন্দুর পার্থক্য। ভি অফ এডি সমান হচ্ছে এ বিন্দু আর হচ্ছে ডি বিন্দুর বিভব পার্থক্য। ভি অফ এডি সমান লেখা যায় ভি এ মাইনাস ভিটি। কেন? কারণ ভি অফ এডি মানে হচ্ছে এ বিন্দু আর ডি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এই বিন্দু আর ডি বিন্দুর বিভব পার্থক্য মানে হচ্ছে এ বিন্দুর বিভব মাইনাস ডি বিন্দুর বিভব। এখন এখান থেকে আমাদের উদ্দেশ্য কি? ডি বিন্দুর বিভব বের করা। তাহলে ভি অফ ডি সমান আমরা লিখতে পারি হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ এডি। তো ভি অফ এ তো আমাদের কাছে বলাই আছে যে মূল যেই কি বলে এ বিন্দুর উৎসের যে বিভব সেটা এ বিন্দুর বিভব, কারণ এর মাঝখানে কোনো রোধ নাই। তাহলে এ বিন্দুর বিভব হচ্ছে 12, আর এডি এর বিভব পার্থক্য আমরা পেয়েছি হচ্ছে 7.5। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে 12 মাইনাস 7.5। ক্যালকুলেশন করে যা পাবো তাই হচ্ছে ডি বিন্দুর বিভব। এই যে দেখো 4.5 ভোল্ট। ঘ নম্বর প্রশ্নে বলা হলো উদ্দীপকের 2 নং বর্তনীতে R2 ও R5 রোধের পরিবর্তে একই রোধের দুটি বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে। মানে আমাদের 2 নং যে বর্তনী আছে সেখানে R2 এবং R5 এর পরিবর্তে রোধ সেম থাকবে, কিন্তু আমরা দুইটা বাল্ব ব্যবহার করব, মানে বাতি ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে কোন বাতিটা বেশি আলো দিবে। এই যে আমাদের 2 নং বর্তনীতে, এই 2 নং বর্তনীর হচ্ছে R2 এবং R5 এর পরিবর্তে 2 নং বর্তনী হচ্ছে এইটা, এই যে বর্তনী 2, R2 এবং হচ্ছে R5 এর পরিবর্তে আমরা কি করব? দুইটা বাল্ব ব্যবহার করব। আমাদেরকে দেখতে হবে এই দুইটা বাল্বগুলোর মধ্যে কোনটা বেশি আলো দিবে। তো এটা খুব সহজ হিসাব, এই দুইটার মধ্যে যার ক্ষমতা বেশি হবে সেটা বেশি আলো দিবে। তাহলে আমাদের প্রশ্নটাকে আমরা অন্যভাবেও ন্যারেটিভ করতে পারি যে R2 এবং R5 এর ক্ষমতা নির্ণয় করো। R2 এবং R5 এর ক্ষমতা নির্ণয় করো। দেখো 2 নং বর্তনীতে R1 এবং R2 শ্রেণীতে, তাহলে R1 এবং R2 শ্রেণীতে, খেয়াল করো R1 এবং R2 শ্রেণীতে, তাহলে তাদের তুল্যরোধ কত হবে? 20, 10, 10, 20। আর এই যে এই তিনটা দেখো সমান্তরালে আছে, তাহলে তাদের তুল্যরোধ কত হবে? তাদের তুল্যরোধ হবে হচ্ছে এই যে 1/Rp সমান 1/R3 প্লাস 1/R4 প্লাস হচ্ছে 1/R5। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে R5 এর মান পাচ্ছি হচ্ছে 4। মান বসিয়ে দিলাম, এখানে লসাগু করলাম, এটা হচ্ছে 1/Rp এর মান, Rp সমান হচ্ছে 4। তো এখন আমাদের এই যে এই দুইটা মিলিয়ে আমরা একটা রোধ পেয়েছি, তিনটা মিলিয়ে একটা রোধ পেয়েছি, দুইটা তাহলে কিভাবে সংযুক্ত হবে? শ্রেণীতে সংযুক্ত হবে। তাহলে আমি এদেরকে যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাচ্ছি হচ্ছে কত? 20 প্লাস হচ্ছে 4, অর্থাৎ 24। তাহলে আমরা বর্তনীর যে তুল্যরোধ, সেই বর্তনীর তুল্যরোধটা পেয়েছি আমরা 24। এখন দেখো বর্তনীর তড়িৎ প্রবাহ I সমান V/R। ভি এর মান কত বলা আছে? ভি এর মান বলা আছে 180, আর এর মান বলা আছে কত, বা বের করেছি কত? 24। তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পেয়ে গেছি 7.5। এবার R2 রোধের ক্ষমতা P সমান I²R। খেয়াল করো আমাদের ক্ষমতা নির্ণয়ের তিনটা সূত্র, এর মধ্যে একটা সূত্র হচ্ছে I²। আর এই সূত্র ব্যবহারের সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যেই রোধের ক্ষমতা বের করছি সেই রোধের তড়িৎ প্রবাহ স্কয়ার ইনটু হচ্ছে সেই রোধের মান। তাহলে এই রোধের যেহেতু আমরা ক্ষমতা বের করছি, তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে হবে। এর মধ্যে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে? এই যে মূল বর্তনী থেকে বা মূল উৎস থেকে যতটুকু তড়িৎ আসতেছে সেটাই কিন্তু R2 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে R2 এর তড়িৎ প্রবাহ মূল প্রবাহের সমান এবং এর রোধ হচ্ছে 10। এর রোধ হচ্ছে কত? 10। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্ষমতা পাচ্ছি R2 এর ক্ষমতা P সমান হচ্ছে I²R 7.5 স্কয়ার ইনটু হচ্ছে 10। তাহলে আমরা এই ক্ষেত্রে R2 এর ক্ষমতাটা পেয়ে গেছি। এবার খেয়াল করো আমাদের R5 এর জন্য আমাদের হয় তড়িৎ প্রবাহ প্রয়োজন হবে, না হলে বিভব পার্থক্য প্রয়োজন হবে। তো তড়িৎ প্রবাহ আমরা বের করতে পারি, বিভব পার্থক্য বের করতে পারি, কিন্তু আমাদের জন্য বের করা কোনটা সহজ? আমাদের জন্য বের করা সহজ হচ্ছে বিভব পার্থক্য। কেন? কারণ এই বিন্দু আর এই বিন্দু,
এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য যা হবে তাই হচ্ছে R5 এর বিভব পার্থক্য। কেন? কারণ সমান্তরালে বিভব পার্থক্য সমান থাকে, সমান্তরালে বিভব পার্থক্য সমান থাকে। তাহলে এই তিনটা রোধ যেহেতু সমান্তরালে সংযুক্ত, তাহলে এদের বিভব পার্থক্যও সমান হবে। এখন বিভব পার্থক্য বের করার উপায় কি? বিভব পার্থক্য বের করার উপায় হচ্ছে V = IR। I তো আমরা জানি মূল প্রবাহ এসে এখানে তিনটা ভাগে ভাগ হচ্ছে, তাহলে I হচ্ছে মূল প্রবাহের সমান, আর আর হচ্ছে এই তিনজনের তুল্যরোধ, আর হচ্ছে এই তিনজনের তুল্যরোধ। তাহলে এই তিনজনের তুল্যরোধ আমরা বের করে যদি I দ্বারা গুণ করে দিই, তাহলে এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা R5 এর ক্ষমতা বের করব। তো R5 এর ক্ষমতা বের করার জন্য আমাদের কাছে হচ্ছে হয় তড়িৎ প্রবাহ বের করতে হবে, না হলে বিভব পার্থক্য বের করতে হবে। এখন তড়িৎ প্রবাহ বের করতে পারি, বিভব পার্থক্য বের করতে পারি, কিন্তু আমাদের জন্য বিভব পার্থক্য বের করা তুলনামূলক সহজ। কেন তুলনামূলক সহজ? কারণ এই যে বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য যা হবে R5 এর বিভব পার্থক্য তাই হবে। কেন? কারণ তিনটা রোধই আমার সমান্তরালে যুক্ত আছে। যখন সমান্তরালে যুক্ত থাকে রোধগুলা, তখন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বিভব পার্থক্য আর মূল বিভব পার্থক্য সেম হয়। তাহলে আমরা এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করলেই আমরা R5 এর বিভব পার্থক্য পেয়ে যাব। আর R5 এর বিভব পার্থক্য বের করলে আমরা সহজে ক্ষমতাটা বের করে ফেলতে পারবো। এখন বিভব পার্থক্য বের করার জন্য আমরা সূত্র জানি V = IR। I কত হবে? I হচ্ছে মূল প্রবাহের সমান। মূল প্রবাহ তো আমরা জানি এখান থেকে যতটুকু আসছে সেটাই মূল প্রবাহ। এখন I আর জানি, আর আমাদের R প্রয়োজন। আর হচ্ছে যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করব তার মধ্যে রোধগুলো তুল্য রোধ। আমরা যেহেতু এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করব, তাহলে এখানে আর বলতে এই তিনটার তুল্য রোধকে বোঝানো হবে। তাহলে এই তিনটার তুল্য রোধকে মূল প্রবাহ দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য পেয়ে যাব। এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য যা হবে সেটাই হবে R5 এর বিভব পার্থক্য। দেখো, R5 এর বিভব পার্থক্য I এর মান তো হচ্ছে মূল প্রবাহের সমান, আর হচ্ছে ওই তিনটা রোধের তুল্যরোধ যেটা আমরা আগের অংশে বের করে এসেছিলাম। তাহলে সেখান থেকে আমরা কত পাচ্ছি বিভব পার্থক্য? বিভব পার্থক্য পাচ্ছি 30। যেহেতু বিভব পার্থক্য 30 পেয়েছি, তাহলে B সমান আমরা লিখতে পারি হচ্ছে V²/R। এখানে V² বলতে হচ্ছে 30² ডিভাইডেড হচ্ছে R মানে হচ্ছে এক্ষেত্রে R5 কে বোঝানো হবে, কারণ আমরা ক্ষমতা বের করতে R5 এর ক্ষমতাটা বের করতেছি। তাহলে এই ক্ষেত্রে ক্ষমতাটা কত হবে? R5 এর মান কত ছিল? R5 এর মান হচ্ছে 10। তাহলে এই ক্ষেত্রে মান হচ্ছে 10। তাহলে আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি? 30² কে লেখা যায় 30 × 30, মানে আমি ক্যালকুলেটর নাই এই জন্য এইভাবে লিখলাম আর কি। 30² কে লেখা যায় 30 × 30, তাহলে 10 দিয়ে 30 কে কাটলে 3 × 30 সমান হচ্ছে 90। তাহলে এই যে আমি তোমাদেরকে যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে এইভাবে আমরা কি বের করতে পারি? ক্ষমতা বের করতে পারি। এছাড়াও আরেকটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হচ্ছে আমরা বিভব পার্থক্য বের করলাম, বের করার সময় হচ্ছে R5 এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা বের করব। I5 সমান হচ্ছে V/R। V বলতে এখানে R5 এর মধ্য দিয়ে কতটুকু বিভব পার্থক্য সেটা আমাদেরকে জানতে হবে। এখন সেটা আমি বলেছি, R5 এর বিভব পার্থক্য ওই দুইটা বিন্দুর বিভব পার্থক্যের সেম, অর্থাৎ 30। আর R5 এর তড়িৎ প্রবাহ এখান থেকে আমরা কত পাচ্ছি? 3। তারপরে আমাদের ক্ষমতা সমান হচ্ছে I²R। I² মানে হচ্ছে 3² ইনটু হচ্ছে 10। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন পাচ্ছি কত? 90 ওয়াট। তাহলে আমাদের প্রথমটার ক্ষেত্রে R2 এর ক্ষেত্রে ক্ষমতা ছিল 562, আর R5 এর ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে 90। আমরা এখান থেকে বুঝতেই পারতেছি যে R2 এর ক্ষমতা R5 এর ক্ষমতার থেকে বেশি, অর্থাৎ আমাদের R1 মানে R2 বেশি পরিমাণে হচ্ছে কি হবে? বেশি পরিমাণে আমাদেরকে এইখানে হচ্ছে যে বেশি পরিমাণে আলো উৎপন্ন হবে, কারণ আমাদেরকে বলেছে R2 এবং R5 এর পরিবর্তে আমরা একই রোধের দুইটা বাল্ব ব্যবহার করব। কোন বাল্ব বেশি উজ্জ্বল হবে? যেই বাল্বের রোধ ক্ষমতার পরিমাণ বেশি সেই বাল্ব বেশি উজ্জ্বল হবে। যেহেতু R2 এর ক্ষমতার পরিমাণ বেশি, সেটা বেশি উজ্জ্বল আলো দিবে। তাহলে আমি যদি সামারি করি, সামারিটা হচ্ছে কি? আমরা প্রথমেই বর্তনীর কি বের করব? তুল্যরোধ বের করব। তুল্যরোধ থেকে তড়িৎ প্রবাহ বের করব। তড়িৎ প্রবাহ যা হবে সেটাই হবে R2 এর তড়িৎ প্রবাহ, কারণ এখান থেকে তড়িৎ উৎপন্ন হওয়ার পরে তড়িৎ কোথাও ডিভাইড হওয়ার চান্স পায়নি। তাহলে R2 এর তড়িৎ প্রবাহ মূল তড়িৎ প্রবাহের সমান। সেখান থেকে I² ব্যবহার করে আমরা R2 এর ক্ষমতা বের করেছি। এরপরে আমরা R5 এর ক্ষমতার জন্য এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করেছি। V = IR। V = IR হলে I এর মান হচ্ছে কি? মূল প্রবাহ, আর হচ্ছে এই তিনটার তুল্যরোধ। এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে হচ্ছে বিভব পার্থক্যটা পেয়ে যাচ্ছি। এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য R5 এর বিভব পার্থক্যের সমান। R5 এর বিভব পার্থক্য পেয়ে গেলাম, রোধ আমরা জানি, তাহলে V²/R থেকে আমরা ক্ষমতা বের করতে পারি। অথবা আরেকটা নিয়ম আমি তোমাদেরকে সেখানে দেখিয়েছি, সেটা হলো এর মধ্যে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা বের করা। I = V/R। V এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য তথা R5 এর বিভব পার্থক্য ডিভাইডেড হচ্ছে R মানে হচ্ছে 10।
ক্যালকুলেশন করে আমরা এখান থেকে আই পেয়ে গেছি এবং এর হচ্ছে রোধের মান পেয়ে গেছি। এরপর আই স্কোয়ার আর ব্যবহার করে আমরা R5 এর ক্ষমতাটাও পেয়ে গেছি। তো এই ছিল আমাদের এই প্রশ্নটার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।